ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, স্বাগত। এখন বিদেশের আয়োজনে নবম দিনের মতো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা সংঘর্ষ সেটি চলছে। এখন পর্যন্ত আজকে পর্যন্ত এই পুরো হামলার বিস্তারিতটা যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে জানাতেন। মুক্তি, আমরা জানি যে আজকে নবম দিন এই পাল্টাপাল্টি সংঘাতের, যে সংঘাতটি শুরু হয়েছিল 13 জুন, এবং আজকে এ দিয়ে মোট ইসরায়েলের ভূখণ্ডে মোট 18 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবং ইরানের হামলায় আজকে ইসরায়েলের দুটি বিমান ঘাঁটি, কিছু বেসামরিক ঘাঁটি, কিছু সামরিক ঘাঁটি, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন হতাহতও হয়েছেন। শেকড় থেকে শিখরে আরও যেটি হয়েছে সেটি হচ্ছে ইরানে আজকের অভিযানে মোট 22 জনকে আটক করা হয়েছে, যারা নানাভাবে মোসাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন গুপ্তচর বৃত্তির অভিযোগে। এর আগে আটক করা হয়েছিল 54 জনকে। এবং আমরা এটিও দেখেছি যে এখনো পর্যন্ত যে পরিমাণ এই যে গুপ্তচর বৃত্তির অভিযোগে যাদেরকে আটক করা হচ্ছে, সেই আটকের পরে এই তথ্য বের হয়ে আসছে যে এই যে হামলাগুলো করছে ইসরায়েল ইরানের ভূখণ্ডে, সেই হামলাগুলো করার আগে সিসিটিভি ক্যামেরা হ্যাক করা হচ্ছে এবং ক্যামেরা হ্যাক করে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে যে কোথায় হামলাটি করা হবে। এবং এই পুরো এই হ্যাকিং প্রসেসটির সাথে জড়িত আছেন আসলে এই যে যারা গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হয়েছেন তারা। উল্টো দিকে ইসরায়েলও তো পাল্টা হামলা করেছে ইরানে, এবং আজকে ইরানে দুটি টার্গেটেড কিলিং হয়েছে, যেখানে IRGC ড্রোন ইউনিটের যিনি কমান্ডার তিনি মারা গেছেন, তিনি নিহত হয়েছেন। এছাড়া কুদ ফোর্সের যে ফিলিস্তিন শাখার কমান্ডার, যার কাছে একটি বিশাল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব ছিল এবং বেশ কিছু জিনিস ছিল, তিনিও নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করছে। এছাড়া হামলা হয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলে সহ আরও বেশ কয়েকটি শহরে। মোট 15টি বিমান দিয়ে আসলে ইসরায়েল এই হামলাগুলো চালিয়েছে। এবং আর যদি দেখা যায় তাহলে এই সাম্প্রতিক ঘটনার প্রভাবে ট্রাম্প একটি মন্তব্য করেছেন যেটি খুব ইন্টারেস্টিং। ট্রাম্প আজকে বলেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি যুদ্ধবন্ধের কোনো উদ্যোগ নেবেন কিনা। তার মনে হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে এই যুদ্ধে ইসরায়েল এগিয়ে আছে। যেহেতু ইসরায়েল এগিয়ে আছে, ইসরায়েল জয়ের পথে, সুতরাং তিনি মনে করেন না এই যুদ্ধটি বন্ধ করা দরকার। এবং সবশেষ আরও একটি মজার তথ্য, যে গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্টকে নিয়ে এত কথা হচ্ছিল, যিনি বলেছিলেন যে ইরানের পরমাণু অস্ত্র বানানোর এরকম কোনো আলামত তাদের কাছে নেই, এবং এর জন্য তিনি ট্রাম্পের বকাও শুনেছেন। ট্রাম্প গণমাধ্যমের সামনে বলেছেন তুলসী গ্যাবার্ট কিছুই জানেন না। কিছুক্ষণ আগে তুলসী গ্যাবার্ট তার এই বক্তব্য চেঞ্জ করে বলেছেন সিনেটের যে সভা ছিল সেই সভায় তার বক্তব্য নাকি মিসকোট করা হয়েছে, তিনি এ ধরনের কোনো তথ্য দেননি। এই ছিল সর্বশেষ মুক্তি। সদস্য, আপনার সর্বশেষ যে কথাটা আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আজকে একটি অন্যরকম একটি বক্তব্য দিয়েছেন, এবং তিনি তার মোটামুটি একটা মতামত প্রকাশ করেছেন যে ইসরায়েল জয়ের পথে রয়েছে। জানতে চাই, এই সংঘাতটি চলছে, ইরানের বিরুদ্ধে আসলে যুক্তরাষ্ট্র ঠিক কোন পথে হাঁটছে এরপরও? কারণ উনি কিন্তু 2 সপ্তাহ সময়ও চেয়েছেন। ঠিক 2 সপ্তাহ এখনও কিন্তু হয়নি। উনি গতকালই বলেছেন যে 2 সপ্তাহের সময় চেয়েছি, তার মধ্যে আজকে এমন একটি বক্তব্য দিলেন। তাহলে আসলে যুক্তরাষ্ট্রকে তার অবস্থানটা কি স্পষ্ট করে ফেলেছে? এমন কি কোনো একটি তো দ্বিধাবিভক্তি দেখা যাচ্ছে এইভাবে যে যদি আপনি 13 জুন থেকে ঘটনার প্রবাহ চিন্তা করেন, ট্রাম্প ট্রুথ সোশ্যালে কথা বলুন কিংবা সাংবাদিকদের সামনে বলুন, তিনি একবার এক তথ্য বলছেন। কখনো তিনি বলছেন এই হামলা সম্পর্কে তিনি আগেই সতর্ক করেছেন ইরানকে 60 দিন সময় দেওয়া হয়েছিল, 61 দিনের মাথায় তাদের পরমাণু স্থাপনায় হামলা হয়। আবার তিনি এটিও বলছেন যে তারপরের দফায় ইসরায়েল যে হামলাটি করে সেটির সাথে আসলে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না। একবার তিনি দাবি করছেন সম্পৃক্ততা আছে, একবার নেই। এবং ইন দ্য মিন টাইম এই 7 দিনে আমরা বেশ কয়েকবার দেখেছি যে হোয়াইট হাউসের যে সিচুয়েশন কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে তিনি কমান্ড অফিসারদের নিয়ে মিটিং করেছেন। সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থানটি কিছুটা আসলে ধোঁয়াশা তৈরি করছেই। এটি এই কারণে আসলে মুক্তি, কারণ আপনি যখন ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশের হয়ে বিমান হামলায় অংশ নিতে চাবেন, অর্থাৎ সরাসরি যুদ্ধে অংশ নেবেন, তার তো প্রোজ অ্যান্ড কনস আছে। সুতরাং সেটিকে আড়াল করে আপনি আসলে কোনো যুদ্ধে জড়াতে পারবেন না। তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো মুক্তি, সেটি হচ্ছে যদি ইরান যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটি শুরু করেছিল, আমরা যদি এটিকে যুদ্ধ বলি, ইরান বলেছিল যে ইসরায়েল বলেছিল যে ইরানের পারমাণবিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইরান চাইলে যে কোনো সময় পারমাণবিক বোমা বানাতে পারে। এই কারণেই তো আসলে ইরানে হামলা করা হলো। এবার ইরানের যদি পারমাণবিক প্রকল্পগুলো নষ্ট করতে হয়, সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট ছাড়া অন্য কোনো উপায় নেই মুক্তি। আমরা একটি প্রতিবেদনও দেখছিলাম সে বিষয়টি। আপনি যদি খেয়াল করেন যে এই মুহূর্তে যে আকাশপথে হামলা চলছে, সেক্ষেত্রে আসলে ইসরায়েলের বেঁচে থাকার অপশন তো তার আয়রন ডোম, সে তার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করছে। কিন্তু আমরা এটিও জানি
ইসরায়েলের আয়রন ডোমের এই মুহূর্তে যে অবস্থা, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই আয়রন ডোমের ইন্টারসেপ্টর শেষ হয়ে যাবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা হলে ইন্টারসেপ্টর শেষ হয়ে গেলে সেটি তো আর কাজে আসবে না। এটি যে রিফুয়েলিং প্রসেস, অর্থাৎ আবার যদি ইন্টারসেপ্টর আনতে হয় সেটির জন্য আসলে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে হবে। এটি গেল নিজেদের নিরাপত্তা। কি মার্কিন সামরিক শক্তির সরাসরি উপস্থিতি ঘটবে এই সংঘাতের মধ্যে? মুক্তি, মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ঘটবে যদি এই পরমাণু প্রকল্প তারা ধ্বংস করতে চায়, এই মিশনটি তাদের অ্যাকমপ্লিশ করতে হয়। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আসলে ইরানের যে, আপনি যদি তাদের পরমাণু প্রকল্পগুলো দেখেন, আপনাদের জ্বালানি যেখান থেকে আসলে করা হয়, তার মধ্যে যদি ফোর্দোর কথা বলেন, একটি পাহাড়ি অঞ্চল, তার অনেকখানি নিচে আসলে ওই পরমাণু প্রকল্পগুলো। সেখানে আঘাত হানতে পারে এমন কোন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাতে নেই। সেটি ধ্বংস করতে আসলে ওই বাংকার বাস্টারের মতো কিছু বোমা দরকার, যেটি যুক্তরাষ্ট্রের কাছে আছে। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা করা হয়েছে, সেই উদ্দেশ্য যদি সফল করতে হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ইনভলভ হওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকে না। বা ইসরায়েল যে উদ্দেশ্যটি নিয়েছিল যে ইরানকে ধ্বংস করে দেওয়া বা তার পারমাণবিক সক্ষমতা নষ্ট করে দেওয়া, সেটি করতে হলেও আসলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে কোনো না কোনোভাবে ইনভলভ হতে হয়। এবং তার আলামত আমরা দেখেছি, মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানো, বিমান মোতায়েন করা, ইউরোপের ঘাঁটিতে 30টি যুদ্ধ বিমান রাখা, সিচুয়েশন রুমে দফায় দফায় মিটিং, ট্রাম্পের একেবারে খোল্লা হুঁশিয়ারি দেয়া যে খামেনি কই আছেন সেটি আমরা জানি, তাকে যে কোনো সময় হত্যা করা যেতে পারে। সেটি থেকে এটি স্পষ্ট যে ওই 2 সপ্তাহ সময়টি চা আসলে ইরান যদি পরমাণু আলোচনায় একটু আগ্রহ দেখায়, তখন হয়তো এই সংঘাতটি কিছুটা প্রশমনের সুযোগ আছে। সেটি না থাকলে যুক্তরাষ্ট্রের হয়তো ইসরায়েলের সাথে বিমান হামলায় যোগ দেওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকবে না এইখানে। আপনি ইরানের পারমাণবিক সক্ষমতার কথাটি বলছিলেন। আমরা জানি যে গতকাল ইরানে 5.2 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে ইরান তার পারমাণবিক সক্ষমতার একটি পরীক্ষা হয়তো চালিয়েছে। অনেকেই বলছেন যে হয়তো এটি একটি হামলার পূর্ব প্রস্তুতি, কারণ যেই জায়গাটাতে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি সেই পরমাণু গবেষণা কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থান। এক্ষেত্রে কি ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা এসেছে? মুক্তি, আসলে সামাজিক মাধ্যমে নিউ বেবি হ্যাজ বর্ন এই ধরনের ক্যাপশন দিয়ে সবাই বলছিলেন যে ইরান তার মানে নিশ্চয়ই একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে বা ওই পর্যন্ত কোনো কিছুতে গেছে। এখানে আসলে এটি তো একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো দেশ প্রকাশ্যে বলবার মতো জিনিস নয় যে তাদের কাছে পরমাণু অস্ত্র আছে কিনা। কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগদের তাদের যে বিবৃতি সেটি দেখেন, তারা কিন্তু একবারও এটি বলেনি যে ইরানের গতিবিধি দেখে তাদের মনে হয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। বরং তারা বলেছে ইরানের এরকম একটি সুপ্ত বাসনা আছে, যেটিকে ডিজায়ার বলা যায়, যে আপনার সক্ষমতা আছে, আপনি চাইলে বানাতে পারেন, কিন্তু বানানোর কাজটি শুরু করা এরকম কোনো আলামত কিন্তু আমরা দেখিনি যে এই ওয়াচডগ প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিবেদনে প্রকাশ করতে। অন্যদিকে আপনি যদি আল জাজিরার ইনসাইড স্টোরির কিছু বিশ্লেষণ দেখেন, দেখবেন তারা এটি বলার চেষ্টা করছে যে পরমাণু অস্ত্র তৈরি করতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা যেটি হওয়া প্রয়োজন সেটি যদি 90% হয় এবং ইরান যদি সেটি 60% করে গিয়ে থাকে, তাহলে একটি নিউক্লিয়ার হেড বানানো খুব একটি সময় সাপেক্ষ ব্যাপার না। অর্থাৎ একটি দেশ যদি চায়, ইভেন এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরান চাইলে 10 থেকে 15 দিনের নোটিসে একটি নিউক্লিয়ার হেড বানালেও বানাতে পারে, যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 90-তে পৌঁছে গিয়ে থাকে। সেক্ষেত্রে আরেকটি প্রতিবন্ধকতাও থাকে যে এই নিউক্লিয়ার হেডগুলো আসলে কোন ধরনের অস্ত্রে বসানো হবে, সেই অস্ত্রগুলো ইরানের কাছে আছে কিনা। তবে গণমাধ্যম সামাজিক মাধ্যমে যে প্রোপাগান্ডা বা যে যাই কথাই বলেন যে আশার কথা বলা হচ্ছে, এরকম কোনো আলামত তো পাওয়া যায়নি। বরং এই যে ইরানের পরমাণু স্থাপনায় নানা ধরনের হামলা হয়েছে, বিস্ফোরণ হয়েছে, আমরা কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশন বা তেজস্ক্রিয় পদার্থের কোনো আলামত বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই ধরনের কোনো প্রতিবেদন দেখিনি। কাজে এটি আসলে গুঞ্জন হতে পারে, আবার হতে পারে এরকম কোনো একটি ঘটনা ঘটে থাকছে, কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মুক্তি, চতুর্থ সংঘাতের 9ম দিন চলছে। সংঘাতের শুরু থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় দেখেছি, তবে 9ম দিনে এসে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা বিক্ষোভে অংশ নিয়েছেন। এটি কি আসলে কতটুকু ইতিবাচক হিসেবে দেখা যায় এবং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য কি আসলে ইরানের পাশে দাঁড়াচ্ছে বা সেই পূর্ণ সমর্থন কি ইরান আসলে পেতে চলেছে কিনা, এমন কোনো পরিস্থিতি কি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? মুক্তি, সেটি সম্ভবত খুবই কম। আপনি যদি ইরানের চ্যাপ্টারটি ভুলে গিয়ে ফিলিস্তিনের গাজার দিকে তাকান, আপনি দেখবেন যে 2 বছরের বেশি সময় ধরে চলা ওই নৃশংস অভিযান, ইসরায়েলের এই আগ্রাসন, হামাসকে নির্মূল করে দেয়, এই ন্যারেটিভগুলোর ভেতরে মুসলিম বিশ্ব আসলে সেই অর্থে কোনো রেজিস্ট্যান্স করেছে কিনা। আমরা তো দেখলাম ট্রাম্প সৌদি আরবে সফরে গিয়ে তিনি সৌদি যুবরাজের প্রশংসা করলেন, তিনি সিরিয়ার অবিসংবাদী নেতার প্রশংসা করলেন, বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করলেন, সামরিক চুক্তি করলেন, কিন্তু আমরা আরব বিশ্বের কাউকে তো আসলে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কোনোভাবে
সরব হতে দেখিনি। অন্যদিকে আমরা পরমাণু ইস্যু নিয়ে এত কথা বলছি, এই যে পরমাণু অস্ত্র ইরান তৈরি করতে পারবে না, এটি এমন একটি রাষ্ট্র বলছে, সে রাষ্ট্রে নিজেই আসলে পরমাণু অস্ত্র আছে এবং তারা এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর করা নেই। যারা নিজেরা এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর না করে অন্য একটি দেশের পরমাণু অস্ত্র তৈরি করেও তারা একটি অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম অভিযোগ তুলে হামলা চালায়, তাদের বিরুদ্ধে আসলে বিশ্বব্যাপী একটি জনসমর্থন আদায় করে সেই যুদ্ধ তো থামানোর কোনো সুযোগ নেই। যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পেছনে আছে, হতে পারে এই বিক্ষোভের কারণে, হতে পারে আরব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলোর এই একাত্মতার কারণে ইরান কিছুটা শক্তি অর্জন করতে পারে মানসিকভাবে, কিন্তু দিন শেষে ইরানকে তো তার রেজিস্ট্যান্সটি তৈরি করতে হয় তার অক্ষু শক্তির মধ্যে দিয়ে। অর্থাৎ নয় তার হেজবুল্লাহর পাশে হিজবুল্লাহকে দরকার হয়, নয় হামাসকে দরকার হয়, নয় হুতিকে দরকার হয়। এই হিজবুল্লাহ, হামাস, হুতি ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে বা ইরান ইসরায়েল সংঘাতে আর কোনো রাষ্ট্রের পক্ষে তো আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। তুরস্ককেও দেখেছি তারা অনেক রকম কথা বলেছে, কিন্তু ইরানের সরাসরি পাশে দাঁড়ানোর মতো তারা এমন কোনো কিছু যায়নি। রাশিয়াও তো এই ধরনের মধ্যস্থতার কথা বলেছে, কিন্তু মধ্যস্থতার কথা বললেও ইরানকে সরাসরি অন্য কোনো সহায়তা তো তারা দেওয়ার চেষ্টা করেনি। সুতরাং বিক্ষোভ প্রতিবাদে হয়তো জনমানুষের মনে এক ধরনের প্রতিবাদী চেতনা জন্ম দেওয়া সম্ভব, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে আসলে ইরানের তাতে কতটা লাভ হচ্ছে সেটি প্রশ্নের বিষয়। সময় বলে দিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার। আমরা জানছিলাম ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান যে সংঘাত চলছে তার বিস্তারিত।